নিউটনের গতিসূত্র চ্যাপ্টারে কিছু নিউমেরিক্যাল সলভ করব। তোমরা নিউমেরিক্যাল সলভ করার প্রসেসগুলি ভালো করে লক্ষ্য করো। ফার্স্ট অঙ্কটা বলছে 50 কেজি ভরের কোনো বস্তুকে 100 মিটার পার সেকেন্ড গতিবেগে উল্লম্ব রেখার ঊর্ধ্বমুখে প্রক্ষিপ্ত করা হলো। 5 সেকেন্ড পরে বিস্ফোরণের ফলে বস্তুটি দু টুকরা হয়ে যায় এবং 20 কেজি ভরের একটি টুকরো উল্লম্বভাবে 150 মিটার পার সেকেন্ড গতিবেগে উপরের দিকে উঠে যায়। অপর টুকরোটির গতিবেগ কত? তাহলে ফার্স্ট আমরা একটা একটা করে প্রশ্ন ধরি। 50 কেজি ভরের একটি বস্তুকে 100 মিটার গতিবেগে উল্লম্ব রেখার ঊর্ধ্বমুখে প্রক্ষিপ্ত করা হলো। তা মনে করো ভূমি থেকে তুমি প্রক্ষিপ্ত করলা, যখন প্রক্ষিপ্ত করলা বস্তুটিকে তখন তার বেগ হচ্ছে 100 আর তার ভর হচ্ছিল 50। 5 সেকেন্ড পরে বিস্ফোরণ হলো, তার মানে কিছুটা উপরে উঠছে। এখানে ওঠার পর ওর বেগ মনে করো হলো হচ্ছে আমাদের ভি। কোন দিকে? না উপর দিকে। কয় সেকেন্ড পর? না 5 সেকেন্ড পর। তাহলে এই বেগটা আমরা বার করি তো 5 সেকেন্ড পর ঊর্ধ্বমুখে বেগটা কত? তাহলে 5 সেকেন্ড পর বিস্ফোরণের ঠিক আগে বস্তুর বেগ ভি হলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো আমরা। ভি ইকুয়াল টু 100 মাইনাস 9.8 ইন্টু 5 ইজ ইকুয়াল টু ছিল 51 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ওর বেগ হচ্ছে 51 মিটার পার সেকেন্ড আর ভর হচ্ছিল যা ছিল তাই 50 কেজি। এখানে দুটো টুকরো হয়ে গেল, দুটো টুকরো হয়ে একটা টুকরা কি করছে? 20 কেজি ভরের টুকরাটি উল্লম্বভাবে 150 মিটার গতিবেগে উপরের দিকে উঠে যায়। তাহলে এবার আমি ছবিটা আমি আঁকি। একটা টুকরা উপর দিকে উঠে যায় কত বেগে? না ওর বেগটা হচ্ছে 150 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে উঠে যায় আর ভরটা কত? না 20 কেজি। তাহলে আরেকটা টুকরা নিশ্চয়ই কোনো একটা দিকে যাবে, তো ওটা যদি উপর দিকে যায় তাহলে এটা কোনো একটা দিকে যাবে, আমরা জানি না কোন দিকে যাবে। এটার ভর কত হবে? না 50 কেজির মধ্যে যদি এটা 20 কেজি হয় এই টুকরোটা, তাহলে এটা হবে ছিল আমাদের 30 কেজি ভর আর এটার বেগটা ছিল মনে করি আমি v1। তাহলে পরে ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা প্রয়োগ করতে পারি। তাহলে বিস্ফোরণের পর দ্বিতীয় টুকরাটির বেগ v1 হলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী, এগুলি পরীক্ষার সময় অবশ্যই লিখতে হবে। ওর আগে ভরবেগটা কত ছিল? ভর ছিল 50 আর বেগ ছিল 51। তাহলে ভরবেগ ছিল 50 ইন্টু 51, এটা ছিল বিস্ফোরণের আগে, ইকুয়াল টু বিস্ফোরণের পরে কত হলো? না 20 কেজি যে ভরটা ছিল তার বেগ হচ্ছে 150 প্লাস 30 কেজি যে ভরটা তার বেগটা আমরা জানি না। তাহলে এখান থেকে v1 ইজ ইকুয়াল টু আসবে ছিল মাইনাস 15 মিটার পার সেকেন্ড। এই মাইনাস কি ইন্ডিকেট করছে? না ও নিচের দিকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে যাচ্ছে। তাহলে একটা অ্যান্সার হয়ে গেল কিন্তু আমাদের। নেক্সট বলছে আরো 3 সেকেন্ড পরে অংশ দুটি ভরবেগের সমষ্টি নির্ণয় করো। এবার কি হচ্ছে 3 সেকেন্ড পর কি ঘটনাটা ঘটবে? এই যে আমাদের টুকরোটি আছে এই টুকরোটি উপর দিকে উঠবে। তাহলে এখন মনে করো টুকরোটির বেগ হচ্ছিল v1 v ড্যাশ। তাহলে 3 সেকেন্ড পর
20 কেজি ভরের বেগ ভি ড্যাশ, যেহেতু উপর দিকে যাচ্ছে তাহলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব না ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে ভি ড্যাশ ইকুয়াল টু ওর বেগটা কত ছিল প্রথমে 150 মাইনাস 9.8 ইন্টু 3 সেকেন্ড পর, তাহলে এটা আসবে হচ্ছিল আমাদের 120.6 মিটার পার সেকেন্ড। কোন দিকে না এটা হচ্ছে উপরের দিকে, ভরবেগের ডিরেকশনটা উপর দিকে, আর এই যে ভরটা আছে এটা নিচের দিকে যাচ্ছে। তাহলে 3 সেকেন্ড পর যখন এখানে এসে পৌঁছলো ওর বেগ মনে করো ভি ডাবল প্রাইম, তাহলে সেটা আমরা একটু লিখে নিই। বিস্ফোরণের 3 সেকেন্ড পর 30 কেজি ভরের বেগ ভি ডাবল প্রাইম, তো যেহেতু নিচের দিকে যাচ্ছে তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। তাহলে ভি ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু ওর বেগটা কত ছিল আমাদের 15 ছিল, তাহলে 15 প্লাস 9.8 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 44.4 মিটার পার সেকেন্ড। এটা কোন দিকে নিচের দিকে। তাহলে মোট ভরবেগ কত হবে, তাহলে বিস্ফোরণের 3 সেকেন্ড পর মোট ভরবেগ ইকুয়াল টু একটা টুকরার বেগ হচ্ছে 3 সেকেন্ড পর হচ্ছিল 120.6, তার ভর হচ্ছিল 20, আর আরেকটা টুকরার ভর হচ্ছিল 44.4, আর ওর বেগ হচ্ছিল 44.4 আর ভর হচ্ছিল 30। এটা উপর দিকে ভরবেগটা আর এই ভরবেগটা নিচের দিকে, যার জন্য আমরা কি করব মাইনাস করব বিপরীত দিক হওয়াতে। এটা আসছিল 1080, ভরবেগের একক হচ্ছিল কেজি মিটার পার সেকেন্ড। এবার কি বলছে আর কোশ্চেনটা, 3 সেকেন্ড পর অংশ দুটি ভরবেগের সমষ্টি নির্ণয় করো। এখন দেখাও যে যদি বিস্ফোরণ না ঘটতো বস্তুটির ভরবেগ একই থাকতো। বিস্ফোরণ না হলে টোটাল কয় সেকেন্ড হলো, এখানে 5 সেকেন্ড ছিল আর আরো 3 সেকেন্ড, টোটাল 8 সেকেন্ড। দেখি তো 8 সেকেন্ড পর ভরবেগ কত হয়। তাহলে বিস্ফোরণ না হলে বেগটার নাম দিলাম v2, তাহলে v2 ইজ ইকুয়াল টু u মাইনাস জিটি। তা ওর প্রাথমিক বেগটা কত ছিল আমাদের 50 ছিল, 50 মাইনাস জিটি মানে হচ্ছে 9.8, কয় সেকেন্ড পর না 8 সেকেন্ড পর, তাহলে এটা আসছে হচ্ছিল আমাদের 21.6 মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগ কত হবে, ভর টোটাল ভরটা কত ছিল আমাদের 50 কেজি ভরের বস্তু, তাহলে 50 কেজি ভর আর বেগ হচ্ছিল 21.6, তাহলে ইজ ইকুয়াল টু 1080 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে দেখো বিস্ফোরণ 3 সেকেন্ড পর ওর যে টোটাল ভরবেগটা হবে, বিস্ফোরণ যদি না হতো তাহলে আমাদের টোটাল 8 সেকেন্ড পর ভরবেগটা একই হতো, তাই তো। তাহলে বিস্ফোরণ হলো কয় সেকেন্ড পর 5 সেকেন্ড পর, তাহলে 5 সেকেন্ড আর ওদিকে 3 সেকেন্ড, 5 সেকেন্ড পর বিস্ফোরণ হলো এবং তারপরে আরো 3 সেকেন্ড পর ওর ভরবেগটা গিয়ে দুজনের টুকরা দাঁড়ালো হচ্ছিল এটা। আর যদি বিস্ফোরণ না হতো তাহলে একটা টুকরারই ভরবেগ হচ্ছিল, অরিজিনাল টুকরাটার ভরবেগ এটা। তাহলে আমরা এখান থেকে প্রমাণ করছি যে বিস্ফোরণ না ঘটলে বস্তুর ভরবেগ একই থাকতো, ঠিক আছে। নিউমেরিক্যাল হচ্ছে 1 কেজি ভরের একটি বস্তুর উপর এফ বল প্রযুক্ত হয় 5 সেকেন্ড সময় বেগ হচ্ছিল আমাদের কত হচ্ছে v1 ইকুয়াল টু i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ থেকে 3i ক্যাপ মাইনাস 4 প্লাস 4j ক্যাপ মাইনাস k ক্যাপ হলে f এর মান নির্ণয় করো। তো আমরা জানি যে f ইকুয়াল টু ছিল ভরবেগের পরিবর্তনের হার।
তাহলে এটাকে আমরা এরকম করে লিখতে পারি m v2 minus v1 by t equal to m হচ্ছে আমাদের 1 কেজি, v2 হচ্ছে আমাদের 3i cap plus 4j cap minus k cap minus v1 হচ্ছে আমাদের i cap plus 2j cap, এটা মাইনাস হয়ে গেল minus 3k cap বাই টি টা কত দেওয়া আছে আমাদের 5 সেকেন্ড সময় বাই 5 equal to 2i cap plus 2j cap minus 4k cap by 5। তাহলে f এর মানটা কত হবে আমাদের, মানে f এর মানটা হবে চলো 1/5 root over এই সহগগুলি স্কয়ার করে যোগ করতে হবে, তার মানে চলো 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস মাইনাস 4 স্কয়ার is equal to 1/5 root over 4 plus 4 plus 16। তাহলে আমাদের এটা যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করি root over 24 করলে পরে আসছে হচ্ছে আমাদের 4.89 by 5। তাহলে এটাকে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি তাহলে আসছে হচ্ছে আমাদের 0.9797 is equal to 0.98 নিউটন। এটা হচ্ছে আমাদের বলের মানটা। নেক্সট অঙ্ক হচ্ছে 10 কেজি ভর এবং 2 মিটার দীর্ঘ একটি দড়ির এক প্রান্ত 20 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। যে প্রান্তে বল প্রয়োগ করা হয়েছে সেই প্রান্ত থেকে 50 সেন্টিমিটার দূরে টান কত হবে। তা এটা হচ্ছে একটা দড়ি, দড়িটার একটা নাম দিয়ে দিই এ বি। এই দড়িটার দৈর্ঘ্য কত, না এই দড়িটার দৈর্ঘ্য হচ্ছিল এ বি, দৈর্ঘ্যটা হচ্ছিল ক্যাপিটাল এল, এটা ছিল আমাদের বলে দিয়েছে হচ্ছে 2 মিটার। আর এই টোটাল দড়িটার ভর কত, না দড়িটার ভর ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু 10 কেজি। এই দড়িটা কিন্তু সুষম দড়ি, কোশ্চেনে বলে নেই, কিন্তু দড়িটা হচ্ছিল সুষম দড়ি, মানে হচ্ছিল ওর প্রত্যেকটা জায়গায় ঠিক আছে একক দৈর্ঘ্যের ভরটা সমান। এবার এই দড়িটায় তুমি কি করলে, এক প্রান্তে বল প্রয়োগ করলা 20 নিউটন। তাহলে যে প্রান্তে বলটা প্রয়োগ করলা সেখান থেকে ছোট হাতের এল দূরত্ব মানে হচ্ছিল 50 সেন্টিমিটার, ছোট হাতের এল মানে হচ্ছিল 50 সেন্টিমিটার, তার মানে এটাকে মিটারে নিতে হবে 50/100, তার মানে হচ্ছিল 0.5 মিটার। এই 0.5 মিটার দূরত্বে টান বার করতে বলছে, এখানে টানটা বার করতে বলছে। এই বিন্দুটার একটা নাম দিয়ে দিচ্ছি। তাহলে দেখো এই যে এসি পোর্শনটা আছে, এই এসি পোর্শন এই বিসি পোর্শনটাকে কি করবে, এইদিকে টানবে। তাহলে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাহলে নিশ্চয়ই এই বিসি পোর্শন বসে থাকবে না, বিসি পোর্শন ও এসি পোর্শনকে পিছন দিকে টানবে। তাহলে আমরা যদি আলাদা করে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তাহলে ডায়াগ্রামটা এরকম দাঁড়াচ্ছে, এটা এ এটা সি, এর উপর দেখো দুটো বল কাজ করছে, এদিকে হচ্ছিল আমাদের 20 নিউটন আর এদিকে বল কাজ করছে ছিল প্রতিক্রিয়া টান টি। আর বিসি যে পোর্শনটা আছে এই বিসি পোর্শনের উপর একটাই বল কাজ করছে, সেটা ছিল এসি পোর্শন বিসি পোর্শনকে টানছে সামনের থেকে, ব্যাস। এবার এসি পোর্শন নিয়ে আমাদের খুব একটা কাজ নেই, বিসি পোর্শনটা নিয়ে আমাদের কাজ। তো প্রথম কাজ হচ্ছিল এই সমগ্র দড়িটা একটা ত্বরণ নিয়ে যাচ্ছে, তাই তো, যেদিকে বলটা প্রয়োগ করছো সেদিকে ত্বরণটা হবে।
তা সেই ত্বরণটা কত হবে না, সমগ্র দড়িটার ত্বরণ হবে ছিল বল বাই ভর। তাহলে বল হচ্ছিল আমাদের 20 নিউটন আর ভর হচ্ছিল 10 কেজি, তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ছিল দড়িটার ত্বরণ। তার মানে এসি পোর্শনেরও ত্বরণ হচ্ছিল আমাদের 2 আর সিএ পোর্শনেরও ত্বরণ হচ্ছিল 2। এবার এই এসি পোর্শনটার ভর কত আমাদের সেটা বার করতে হবে। ধরলাম এটা ভর m1, তাহলে দেখো এসি পোর্শনের উপর বল হচ্ছিল টি, এসি পোর্শনের ভর হচ্ছিল m1 আর এসি পোর্শনের ত্বরণ হচ্ছিল 2। তাহলে আমরা জানি বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ, তা বলটা কত এখানে টি, তাহলে বল টি ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ মানে হচ্ছে m1 ইন্টু এ। তো এ তো আমরা জানি 2, খালি m1টা জানা থাকলে আমার টানটা বেরিয়ে যাবে, এটি চাইছে কোশ্চেনে। তো m1টা কেমন করে বার করব, এই বিসি প্রশ্নে ভরটা কেমন করে বার করব। তা আমরা জানি সমগ্র দড়িটার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার এবং সমগ্র দড়ির ভর হচ্ছিল 10 কেজি। তাহলে একক দৈর্ঘ্যের ভর কত আমাদের 10/2। সুতরাং আমাদের এই বিসি পোর্শনটা লাগবে। বিসি পোর্শনের দৈর্ঘ্য কত আছে আমাদের না, এসি পোর্শনের দৈর্ঘ্য যদি 0.5 হয় তাহলে বিসি পোর্শনের দৈর্ঘ্য হবে ছিল আমাদের 1.5, টোটাল দৈর্ঘ্যটা ছিল আমাদের 2 মিটার। তাহলে 1.5 আর এই 0.5 মিলে 2 মিটার, তাহলে আমাদের এই দৈর্ঘ্যটা ছিল আমাদের 1.5 মিটার। তাহলে এই 1.5 মিটার দৈর্ঘ্যের ভর কত হবে না, এটার ভর হবে ছিল আমাদের 10কে 2 দিয়ে ডিভাইড করলে 5 ইন্টু 1.5, তার মানে 7.5 কেজি। তাহলে এটি হচ্ছে আমাদের m1 অর্থাৎ বিসি অংশের ভর এখানে বসাই। তাহলে এটা ইকুয়াল টু আমার আসলে হচ্ছে 15 নিউটন। তার মানে আমাদের যে প্রান্তে বল প্রয়োগ করা হলো মানে এ প্রান্ত থেকে 0.5 মিটার দূরত্বে টানটা হচ্ছিল 15 নিউটন। নেক্সট নিউমেরিক্যাল হচ্ছে দুটি সমান ওজন ডাব্লিউ এর প্রত্যেকটি একটি টান করা সুতার ঠিক মাঝখানে ঝোলানো আছে। এর ফলে সুতা দুটি অনুভূমিকের সঙ্গে যথাক্রমে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সুতো দুটিতে টানের অনুপাত নির্ণয় করো। তার মানে দুটো সমান ওজন, এই একটা টান করা তার, আর ধরলাম এই একটা টান করা তার। যখন মাঝখান থেকে আমি একটা ওজন ঝুলাবো তখন টান দেওয়া তারটা ছিল এরকম হয়ে যাবে, ওজনটা এইভাবে ঝুলতে থাকবে। এটার ক্ষেত্রে তাই মাঝখান থেকে যখন আমরা একটা ওজন ঝুলাবো এটা এরকম ভাবে ওজনটা ঝুলতে থাকবে। তো এই দুটো ওজনই হচ্ছিল ওরা বলে দিয়েছে ডাব্লিউ, এটাও ডাব্লিউ এটাও ডাব্লিউ, ওজন নিচের দিকে কাজ করে সবসময়। যেহেতু মাঝখান থেকে ঝোলানো হয়েছে তাহলে এখানে যা টান হবে এখানেও টানটা সেম হবে। এটার ক্ষেত্রে এই পাশে টান যা হবে এই পাশে টানটা সেম হবে। তো সুতো দুটোর দৈর্ঘ্য আলাদা হওয়াতে অ্যাঙ্গেলটা আলাদা তৈরি হয়েছে। এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেটা ছিল অনুভূমিকের সাথে সুতোটা কি করছে 30 ডিগ্রি কোণ করে। এটা হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটাও 30 ডিগ্রি। আর এখানে অনুভূমিকের সঙ্গে আমাদের কত কোণ করেছে বলছে 45 ডিগ্রি কোণ করে। তাহলে এটাও 45, এটাও 45। এবার আমরা কি করব, এই টানটাকে দুটো উপাংশে বিভক্ত করব। এই T1 কে দুটো অংশে বিভক্ত করা যায়। এটা ছিল T1 cos 30 আর উল্লম্ব অংশটা ছিল T1 sin 30। এই T1 কে দুটো অংশে ভাগ করা যায়। এটা ছিল T1 cos 30 আর এটা ছিল আমাদের T1 sin 30। তো এই অংশটা আর এই অংশটা সমান ও বিপরীত হওয়াতে এরা পরস্পরকে প্রতিমিত করবে। আর যেহেতু আমাদের ওজনটা উপর দিকেও যাচ্ছে না নিচের দিকেও যাচ্ছে না, তাহলে নিশ্চয়ই এই ঊর্ধ্বমুখী টোটাল বল সমান সমান নিম্নমুখী টোটাল বল।
তো ঊর্ধ্বমুখী টোটাল বল কত, T1 sin 30 প্লাস T1 sin 30, তাহলে T1 sin 30 প্লাস T1 sin 30 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের W। তাহলে W ইজ ইকুয়াল টু sin 30 মানে হাফ, তাহলে T1/2 প্লাস T1/2, তাহলে W ইজ ইকুয়াল টু ছিল T1। ঠিক একই রকম ভাবে আমরা এই পাশে বার করি, এই T2 কে দুটো উপাংশে ভাগ করে, এইদিকে ছিল T2 cos 45 আর উলম্ব উপাংশটা হবে ছিল আমাদের T2 sin 45। এই T2 এই উপাংশটা হবে ছিল T2 cos 45 আর এই উপাংশটা হবে ছিল T2 sin 45। তো এই ডান দিকের T2 cos 45 আর বাঁ দিকের T2 cos 45 পরস্পরকে প্রতিনিধিত্ব করবে, তার মানে ঊর্ধ্বমুখী এই দুটো বলের সমষ্টি নিম্নমুখী এই বলটা সমান, তার জন্য সাম্যাবস্থায় আছে। তার মানে আমি বলতে পারি W is equal to T2 sin 45 plus T2 sin 45। তার মানে T2 by root 2 plus T2 by root 2, তার মানে ছিল 2T2 by root 2, তার মানে ছিল root 2 T2। তাহলে W equal to T1, আবার আমরা বলছি W is equal to root 2 T2। তাহলে দুটোকে যদি আমরা কম্পেয়ার করি, 1 আর 2 যদি আমরা কম্পেয়ার করলে আমরা কি বলতে পারবো না T1 মানে হচ্ছিল root 2 T2। তার মানে আমরা বলতে পারি T1 by T2 is equal to root 2 by 1। সুতরাং আমরা বলতে পারি T1 is to T2 is equal to root 2 is to 1। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। সূত্র দুটির টানের অনুপাত নির্ণয় করো। নেক্সট নিউমেরিক্যাল বলছে একটি বস্তুর উপর F equal to T square I cap plus 2J plus 3K cap নিউটন বল T equal to 0 সময় থেকে 2 সেকেন্ড ধরে ক্রিয়া করলে বলের ঘাত বার করো। তাহলে বলটা যেটা দেওয়া আছে সেটা ছিল কত না F equal to T square I cap plus 2J cap plus 3K cap। এবার লক্ষ্য করো এই যে বলটা আছে সেটা একটু সময়ের উপর ডিপেন্ড করছে, কিন্তু অর্থাৎ প্রতি মুহূর্তে সময় চেঞ্জ হলে পরে বলটাও চেঞ্জ হচ্ছে, তার মানে এটা একটা পরিবর্তনশীল বল। এই পরিবর্তনশীল বলের ক্ষেত্রে বলের ঘাত বার করার ফর্মুলা কি না বলের ঘাত I equal to ইন্টিগ্রেশন F dt। তাহলে এখানে আমি Fটা বসিয়ে দিই, F হচ্ছিল আমাদের T square I cap plus 2J cap plus 3K cap dt, আর ইন্টিগ্রেশনটা কতক্ষণ ধরে করবো আমরা 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত, তাহলে 0 to 2 হচ্ছিল লিমিট। তাহলে I equal to সবকটাকে আলাদা করে দিই, T square I capটাকে সামনে রাখি যেহেতু এটা পরিবর্তন হচ্ছে না, dt 0 to 2 প্লাস 2টা আর যেটা কনস্ট্যান্ট dt 0 to 2 প্লাস 3K cap 0 to 2 dt। এবার T square dt এর ইন্টিগ্রেশন করলে কি হয় না এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম T square dt এর ইন্টিগ্রেশন করলে হয়েছিল T cube by 3। তাহলে 0 to 2 প্লাস 2J cap dt এর ইন্টিগ্রেশন করলে T, 3K cap dt এর ইন্টিগ্রেশন করলে T। এবার লিমিট বসিয়ে দাও, I cap 2 এর কিউব বাই 3 মাইনাস 0 কিউব বাই 3 প্লাস 2J cap 2 minus 0 plus 3K cap 2 minus 0। তাহলে আমাদের থাকছে হচ্ছিল এখানে 8/3 I cap plus 4J cap plus 6K cap। তাই এই হচ্ছে আমাদের বলের ঘাত 8/3 I cap plus 4J cap plus 6K cap। এটার একটা একক দিতে হবে, বলের ঘাতের একক হচ্ছে আমাদের নিউটন সেকেন্ড। নেক্সট অঙ্ক বলছে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি হোস পাইপের মধ্য দিয়ে 10 মিটার
পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে জল নির্গত হয়ে একটি উল্লম্ব তলে আঘাত করছে। দেওয়ালে আঘাতের পর জল গড়িয়ে নিচের দিকে নামে। দেওয়ালের উপর কত আমাদের ঘাত প্রযুক্ত হচ্ছে। তাহলে দেখো, এটা যদি একটা হোস পাইপ হয়, এই হোস পাইপ থেকে জল অনুভূমিক দিকে গিয়ে একটা দেওয়ালে গিয়ে আঘাত করবে। তা ফার্স্ট কাজ আমাদের হচ্ছিল, এই হোস পাইপটার ক্ষেত্রফলটা হচ্ছিল আমাদের পাই আর স্কোয়ার, আর 1 সেকেন্ডে জলের বেগ হচ্ছিল 10 মিটার পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে জল যায় হচ্ছিল 10 মিটার। তাহলে টোটাল কতটা আয়তন আমাদের কভার করছে এই হোস পাইপের ভেতরে, সেটা আমরা প্রথমে বার করব। অর্থাৎ 1 সেকেন্ডে নির্গত জলের আয়তন পাইপ থেকে কতটা আয়তনের জল 1 সেকেন্ডে বেরোবে, না এই আয়তনের জলটা বেরোবে। অর্থাৎ আমাদের 10 দিয়ে ক্ষেত্রফলটাকে গুণ করতে হবে, তাহলে আয়তনটা পাবো 1 সেকেন্ডের। অর্থাৎ আমাদের আয়তনটা হচ্ছিল 10, অর্থাৎ বেগ দিয়ে আমাদের ক্ষেত্রফল পাই আর স্কোয়ারকে গুণ করব। তা আর দিয়ে দিছে ওরা 1 সেন্টিমিটার, তার মানে 10 ইন্টু পাই মানে হচ্ছিল 3.14 ইন্টু আর স্কোয়ার। আর স্কোয়ার মানে হচ্ছিল আমাদের 1 সেন্টিমিটার মানে হচ্ছিল 0.01 মিটার তার স্কোয়ার। এবার বলছে এই যে 1 সেকেন্ডে জলটা যে বেরোলো তার আয়তন হচ্ছিল এটা এত মিটার কিউব। তাহলে এর ভর কত হবে? 1 সেকেন্ডে নির্গত জলের ভর m ইকুয়াল টু আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 ইন্টু 3.14 ইন্টু 0.01 স্কোয়ার ইন্টু জলের ঘনত্ব হচ্ছে আমাদের এসআইতে কত, না 1000। তাহলে কেজিতে চলে আসলো। তাহলে এই যে আমাদের জলটা বেরোচ্ছে এটা হচ্ছে 1 সেকেন্ডে কতটা ভরের জল। তাহলে এটার বেগটা হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের ভরবেগটা কত হবে ধাক্কা লাগার আগে ভরবেগটা কত হবে, না ধাক্কার পূর্বে অনুভূমিক ভরবেগ, এই ভরবেগটা হচ্ছে অনুভূমিক দিকে, mv, তাই না? m হচ্ছে কত আমাদের 10 ইন্টু 3.14 ইন্টু 0.01 স্কোয়ার ইন্টু 1000, এটা ছিল m ইন্টু v হচ্ছিল বেগটা 10 মিটার দেওয়া আছে, তাহলে এটা ছিল ভরবেগ কেজি মিটার পার সেকেন্ড। এবার ধাক্কার পর কি হয়েছে, ধাক্কার পর এই দেওয়াল গড়িয়ে জলটা নেমে যাচ্ছে। তাই দেওয়াল গড়িয়ে জল নেমে গেলে ভরবেগটা নিচের দিকে অর্থাৎ উল্লম্ব দিকে, অনুভূমিক দিকে এর কোনো উপাংশ নেই। তার মানে অনুভূমিক উপাংশটা কত হবে আমাদের এখন 0। তাহলে ধাক্কার পর অনুভূমিক ভরবেগ হচ্ছে আমাদের 0, কারণ এই উল্লম্ব ভরবেগের কোনো অনুভূমিক উপাংশ থাকবে না। যদি উল্লম্ব ভরবেগ যদি p হয় তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে অনুভূমিক উপাংশ হবে ছিল p cos 90, তা cos 90 যেহেতু 0 তার জন্য আমাদের অনুভূমিক ভরবেগ 0। তাহলে ভরবেগের পরিবর্তন কতটা হলো, এইটাই তাহলে ভরবেগের পরিবর্তন, কারণ এইটা মাইনাস 0 করলে পরে এটি হয়। তাহলে 1 সেকেন্ডে ভরবেগের পরিবর্তন, আমরা টোটাল হিসাবটা কিন্তু 1 সেকেন্ডেই করছি, ঠিক আছে? তাহলে এই যে ভরবেগের পরিবর্তনটা হচ্ছিল এটা হচ্ছে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে ভরবেগের পরিবর্তন এটার থেকে আমার এই 0 বিয়োগ করতে হবে, তার মানে ওইটাই হবে 10 ইন্টু 3.14 ইন্টু 0.01 স্কোয়ার ইন্টু 1000 ইন্টু হচ্ছে আমাদের 10। তাহলে দেখি কত আছে এটা, 10 ইন্টু 3.14 ইন্টু 0.01 ইন্টু 0.01, এই পয়েন্টগুলিকে উঠিয়ে দিলাম নিচে 100 100 করলাম, ইন্টু
আমাদের 1 2 3 4টা শূন্য, তাহলে 1 2 3 4টা শূন্য কাটে, তাহলে থাকছে হচ্ছে আমাদের 31.4 নিউটন। তাহলে এইটা আমাদের এতটা আমাদের বল প্রযুক্ত হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে ওরা ঘাত বলছে, কিন্তু অ্যান্সারে 31.4 নিউটন দিয়েছে, তার মানে এটা ছিল কতটা ঘাত বল প্রযুক্ত হচ্ছে সেটা যাচ্ছে। ঘাত বল মানে বল প্রযুক্ত হচ্ছে, তাহলে 31.4 নিউটন। নেক্সট বলছে এম ভরের একটি বস্তু এম কে ভরের একটি স্থির বস্তুর সাথে মুখোমুখি স্থিতিস্থাপক সংঘাত ঘটালো। তাহলে এই একটা বস্তু আমাদের নাম দিলাম এ, এটার ভর হচ্ছে এম, এটা এদিকে যাচ্ছিল, আর এখানে আরেকটা বস্তু আছে এর ভর হচ্ছে এম কে, এটার নাম দিলাম বি, এটা হচ্ছে স্থির অবস্থায় আছে, তার মানে এর বেগ হচ্ছে 0। সংঘর্ষের ফলে প্রথম বস্তু তার গতিশক্তির কতটা অংশ হারাবে। তাহলে সংঘাতের পর এর বেগ হচ্ছে আমাদের মনে করো ধরে নিলাম আমরা v1, আর বি এর বেগ হচ্ছিল মনে করো v2। তাহলে আমাদের আগে v1 v2 বার করতে হবে, তারপরে দেখতে হবে গতিশক্তির কতটা অংশ হারাবে। প্রথম বস্তুটা কতটা গতিশক্তি হারাবে। তা প্রথম বস্তুর গতিশক্তি কত আছে আমাদের? প্রথম বস্তুর গতিশক্তি, এটা বেগ ধরলাম আমি v, তাহলে প্রথম বস্তুর গতিশক্তি E1 নাম দিলাম, এটা ছিল 12 mv²। এবার সংঘাতের পর এর গতিশক্তি কত? সংঘাতের পর এর গতিশক্তি নাম দিলাম E2, সেটা কত না 12 mv²। তাহলে কতটা হারালো? এইটা মাইনাস এইটা, তাহলে কত অংশ হারালো না হারানো অংশ, শর্টে লিখলাম আমি, হ্যাঁ, হারানো অংশ হচ্ছিল আমাদের কতটা হারালো না 12 mv² মাইনাস 12 mv², এটুকু হারালো। অংশ বার করতে গেলে প্রাথমিকটা দিয়ে ভাগ করতে হয় 12 mv², হাফ গুলি ক্যান্সেল হয়ে গেল, এম গুলি ক্যান্সেল হয়ে গেল, v² দিয়ে ডিভাইড করলে 1 মাইনাস v1/v এর হোল স্কয়ার, এইটুকু অংশ হারালো। এবার এই v1 আর v এর মধ্যে একটা রিলেশন বার করতে হবে, করে আমি এই 1 নম্বর সমীকরণে বসালে পরে আমাদের হারানো অংশটা চলে আসবে। তা কিভাবে আমরা বার করব? তার কাজ করতে পারি, ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা ব্যবহার করতে পারি, যেহেতু স্থিতিস্থাপক সংঘাত, আর গতিশক্তি সংরক্ষণ ইউজ করতে পারি। অথবা এক কাজ করতে পারি, সেটা ছিল কি না v1 এর ডাইরেক্ট ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করতে পারি, অর্থাৎ সংঘাতের পর যে বেগটা হবে সেই বেগের তো একটা ডাইরেক্ট ফর্মুলা আছে স্থিতিস্থাপক সংঘাতের ক্ষেত্রে, সেই ফর্মুলাটা আমরা ডাইরেক্ট এখানে ইউজ করতে পারি। তা কত ছিল আমাদের স্থিতিস্থাপক সংঘাতের ক্ষেত্রে সেই ফর্মুলাটা না, প্রথম বস্তুটার স্থিতিস্থাপক সংঘাতের পর যে বেগটা হবে সেটা ছিল আমাদের v1, ফর্মুলা ছিল m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 u1 প্লাস 2m2 u2 বাই m1 প্লাস m2। কোনটা কি যদি চিনতে অসুবিধা আমি বলে দিচ্ছি। এই যে এটার ভর এখানে m1 ধরা আছে, বেগ u1, এটার ভর হচ্ছে m2, এটার বেগ হচ্ছে u2। আফটার কলিশন প্রথমটার বেগ হয়ে গেল v1 আর দ্বিতীয়টার বেগ হয়ে গেল v2। একটু তা আমাদের এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনে এটার বেগকে আমরা v1ই ধরেছি আর এটার বেগকে v ধরা আছে, তাহলে এই u1 মানে হচ্ছিল v। আর ভরগুলি কত কত আছে, একটার ভর আছে m আর আরেকটার ভর আছে হচ্ছিল mk। আর দ্বিতীয় বস্তুটা স্থির অবস্থা ছিল, তার মানে u2 0, তার মানে এই প্রশ্নটা 0 হয়ে গেল।
আর এই u1 মানে হচ্ছে আমাদের v। তাহলে m গুলি কমন নিয়ে কেটে যায়, তাহলে 1 মাইনাস কে বাই 1 প্লাস কে ইন্টু ভি। তাহলে v1 বাই v ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে কি আমাদের 1 মাইনাস কে বাই 1 প্লাস কে। তাহলে এইটা আমরা এখানে বসাবো, এই v1 মাইনাস v1 বাই v এর হোল স্কোয়ারের জায়গায়। তার আগে একটা কাজ করি, এটাকে হোল স্কোয়ার করে দিই। তাহলে কতটা অংশ হারাবে? তাহলে অংশ হারাবে, ঠিক আছে, গতিশক্তির 1 মাইনাস v1 বাই v এর হোল স্কোয়ার ছিল, তাহলে 1 মাইনাস কে হোল স্কোয়ার বাই 1 প্লাস কে এর হোল স্কোয়ার কত হবে? তাহলে এটা ইকুয়াল টু নিচে 1 প্লাস কে এর হোল স্কোয়ার, আর এখানে ছিল 1 প্লাস কে এর হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস কে এর হোল স্কোয়ার। তো এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল। তাহলে করলে পরে আমার কত আসবে? 4ab, তার মানে হচ্ছিল 4 ইন্টু a হচ্ছে 1 ইন্টু b হচ্ছে k বাই 1 প্লাস কে এর হোল স্কোয়ার। তার মানে দাঁড়াচ্ছিল 4k বাই k প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেন আমাদের যেটা ওরা সাথে বলে দিয়েছে সেটা হচ্ছিল কি, যে দেখাও যে k ইকুয়াল টু 1 হলে গতিশক্তির হস্তান্তর সর্বোচ্চ হবে। তাহলে দেখো এই যে ফর্মুলাটা আছে, ঠিক আছে, সেটা ছিল গতিশক্তির হস্তান্তর কত হচ্ছে, গতিশক্তির হস্তান্তর কত অংশ হচ্ছে 4k বাই k প্লাস 1 এর হোল স্কোয়ার। তো এটাকে আমরা এইভাবে সাজাতে পারি 4k বাই k মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস আমাদের আসবে ছিল 4k, ঠিক আছে, a প্লাস b হোল স্কোয়ার মানে ছিল a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে পরে আমাদের এখান থেকে আসছে হচ্ছিল এটা ম্যাক্সিমাম হবে যখন আমাদের এই পোর্শনটা কত হবে, এটা 0 হবে, কারণ এইটার ভ্যালু যদি নেগেটিভও হয়, নেগেটিভ হয়ে গেলে আমাদের স্কোয়ার আছে মানে পজিটিভ হয়ে যাচ্ছে, আর এটা পজিটিভ হয়ে গেলে আমাদের এই পোর্শনটা আমাদের কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তখন হস্তান্তরটা ছোট হয়ে যাবে, কারণ নিচটা যত বড় হবে হস্তান্তর তত ছোট হবে। তাহলে এটাকে আমার ছোট হতে হবে, এটা ছোট হলে পরেই আমার গতিশক্তির হস্তান্তর ম্যাক্সিমাম হবে। তাহলে এটা কখন ছোট হবে, যখন এই k মাইনাস 1টা আমার হচ্ছিল 0 হবে, তাহলে k ইকুয়াল টু 1। তাহলে k এর মান যদি 1 হয় তাহলে পরে আমাদের এই নিচের পোর্শনটা কি হয়ে যাচ্ছে, মিনিমাম হয়ে যাচ্ছে, তার জন্য এই টোটাল পোর্শনটা আমাদের ম্যাক্সিমাম হচ্ছে, তার মানে গতিশক্তির হস্তান্তর তখন সর্বোচ্চ বা ম্যাক্সিমাম হবে।